আপনারা আসলে সত্যি কি বাঙালির এই পছন্দের এই মাছ, মাংস খাওয়া, মাছে ভাতে বাঙালি এই সমস্ত বন্ধ করে দেবেন? বন্ধ করে দিলে আমি কি করে চিংড়ি মাছ খাবো? আমি কি করে আমার ফিশ ফ্রাই খাবো? শ্রমিকরা কি করে মাছ মাংস খাবে? বন্ধ কিছু হচ্ছে না। অনেকগুলো মুখ রয়েছে রাজ্য বিজেপিতে। দিলীপ ঘোষ রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। মানে যদি সরকার হয় আপনাদের, তাহলে আপনাদের মুখ্যমন্ত্রী প্রার্থী মানে মুখ্যমন্ত্রীর পদ বাঁচতে তো খুব অসুবিধা হবে। নাও হতে পারে অসুবিধে। এদের মধ্যে কেউ নাও হতে পারে। যে আকারে এখন রামের পুজো করা হচ্ছে বা রামনবমী সেলিব্রেট করা হচ্ছে, এটা কি বাঙালির মানুষ মানে বাংলার মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন? মা-দুর্গা, রাম, মা-দুর্গা এটা সবটাই এক। এখানে বাঙালি অবাঙালি করে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। যেটা ফলস ন্যারেটিভ একটু তৃণমূল চালাচ্ছে। সিঙ্গুরের সভা থেকে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার অন্তত একটা বার্তা, কিছু একটা বার্তা যে আমরা টাটার সঙ্গে কথা বলবো বা টাটাকে ফিরিয়ে আনার অনুরোধ করব, এই রকম একটা বার্তা তিনি দেবেন। আমরা সবাই সেই লক্ষ্যেই কিন্তু, এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও অন্তত সেই রকম একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম বক্তব্যের আগে, কিন্তু মোদিজি সেই রকম কোনো বার্তা দিলেন না। না, আমার মনে হয় না। তার কারণ একটা বাংলায় গান আছে, কথা কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। মোদিজি যে সিঙ্গুরে পদার্পণ করলেন, উনি যে ওখানে সভা করলেন, এইটাই একটা বড় ইঙ্গিত। যে মানুষটার মানে ধরুন 1000 টাকায় সংসার চলে যায় এইরকম একটা পরিস্থিতি একেবারে প্রত্যন্ত এলাকায়, সেই মানুষটা যদি এই ভাতা থেকে সারা মাসে অন্তত 3000 4000 সব ভাতা মিলিয়ে 5000 6000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, তাহলে তো সে অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেই ভোটটা দেবে। একটা কি কথা আছে যে লোহারের ঠুকঠাক সোনারের এক ঘাট। বাকি আর আমি এখন বলছি না, ম্যানিফেস্টোটা অ্যানাউন্স। দ্বিতীয় যেটা আছে যে দাবা যদি খেলতে বসে মানুষ, অনেক আছে ফোরে নিয়ে এই দিকে ওদিকে কোনো যায়, এ করা যায় সে করা যায়, চেকমেট একবারই হয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে যিনি আমার সঙ্গে রয়েছেন প্রার্থী, বিজেপির প্রার্থী শতরূপাদি। আপনারা আলাদা করে তাকে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ শতরূপাদি নিজের একটা পরিচয় অলরেডি তৈরি করেছেন। তো শতরূপাদির সঙ্গে আমি কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে বিজেপির প্ল্যান কি এবারে, কীরকমভাবে তিনি এগোচ্ছেন, প্রচার কিভাবে সারছেন ইত্যাদি বিভিন্ন বিষয়। শতরূপাদি, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা, আপনি যেই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সেই কেন্দ্রে আপনার বিরুদ্ধে বিপক্ষে যিনি লড়ছেন তৃণমূল কংগ্রেসের শাসক পক্ষের যিনি নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তার ট্র্যাক রেকর্ড হচ্ছে তিনি কোনোদিনও হারেননি। তো তিনি 9বারের জয়ী একজন ক্যান্ডিডেট, অশীতিপর 80-র ঊর্ধ্বে একজন মানুষ। তিনি খুব কনফিডেন্ট এবারেও তিনি জিতবেন। তো এরকম একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আপনার প্রাথমিক কি রিয়াকশন? না, ডেফিনেটলি উনি অন্যতম রেয়ার ভদ্র মানুষ তৃণমূলে, বিকজ বাকি লোকজন তো খুব একটা ভদ্র নয়, এবং তৃণমূল কী সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। তো সেজন্য আমি এনিওয়ে তোমার সঙ্গে আমি শোও করেছি, তুমি জানো যে আমি ব্যক্তিগত আক্রমণ কোনো দিন কাউকে করি না। আমি ইস্যু বেসড লড়ব, এবং ওনাকে আমি প্রণাম জানাই। উনি আমার অনেক বয়োজ্যেষ্ঠ, এবং 9বারের রেকর্ডটা উনি বজায় রাখতে পারবেন কিনা সেটা মানুষ ডিসাইড করবে, এখানে আমি বলার কেউ নই। বাকি রইল ওনাকে, ওনার একটা ন্যাচারালি ওনার এক্সপিরিয়েন্স বলো কি ওনার রাজ্য সরকারের একটা ব্যাকআপ তো আছে, কিন্তু মানুষ তো আফটারঅল প্রতীকটাও দেখবে। এবং এই লড়াইটা, বালিগঞ্জের লড়াই, মূলত পশ্চিমবঙ্গ সামগ্রিক লড়াইটাই হচ্ছে ঘাসফুল ভার্সেস পদ্মফুল। এবার কিন্তু আমার যেটা আমরা গ্রাউন্ড লেভেলে এতদিন ধরে ঘুরে আমরা বুঝেছি, এবং এখন আমি বালিগঞ্জে ঘুরে আমি অভিভূত যে যেভাবে মানুষ রেসপন্ড করছে। পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করে রেখেছে যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। তারা জানে যে পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার। তো সেজন্য আমার এটা নিয়ে, দেখো আমি যদি বলি যে আমার মানে ও কিছু নয়, ওপোনেন্ট কোনো ব্যাপার নয়, সেটা মূর্খমি হবে। এটা যুদ্ধ, এবং যে কোনো যুদ্ধে প্রতিপক্ষকে আন্ডার এস্টিমেট করা একেবারেই উচিত নয়, আমি করি না। এবং শুধু উনি নন, যিনি সিপিএমের আছেন, আমি কাউকেই আন্ডার এস্টিমেট আমি কোনোদিনই করি না। আমি এটুকু বলতে পারি, আমি আমার সবটুকু দিয়ে আমার যা আমার পার্টির যা ম্যানিফেস্টো, যা আমরা এসে যেটা করব, আমি সেইগুলো নিয়ে মানুষের কাছে যাব।
এবং তৃণমূলের করাপশন, তৃণমূলের অন্যায়, তৃণমূলের অধর্ম, তৃণমূলের এত কালো চিহ্ন ও নিজেদের প্রতীকের ওপর, সেগুলো মানুষ ভালো করেই জানে। যার জন্য মানুষ, আমার মনে হচ্ছে এবার এটা তো ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় অন্যায়ের মধ্যে যুদ্ধ। তো সেজন্য এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিকই করে রেখেছে যে আর এরা অন্যায় সইবে না, এবার প্রকৃত পরিবর্তন ওরা আনবে। আচ্ছা দেখুন, আমরা এটা দেখেছি, আপনি তো বলছেন যে ন্যায় অন্যায়ের যুদ্ধ, মানুষের পরিবর্তন দরকার। মানুষ তো এতগুলো বছর ধরে সারদা কেলেঙ্কারি দেখলো, নারদা কেলেঙ্কারিতে যা ঘটনা সামনে এসেছে দেখলো, এসএসসির চাকরি বিক্রি থেকে শুরু করে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে, এই সমস্ত সবই দেখেছে। কিন্তু তারপরেও আশ্চর্য রকমভাবে ভোটের রাজনীতিতে বা ভোট বাক্সে মানুষ সেই তৃণমূল কংগ্রেসকেই কিন্তু ভরসা করছে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আপনি এটা একমত নন? না 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 না, ভরসা কেউ করছে না। তোমরা ভালো করে জানো পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স, সারা বছর একটা ফিয়ার সাইকোসিসের মধ্যে মানুষকে রাখা, যে ভোট না দিলে কলকাতা শহরের মতন জায়গায় অটো ঢুকিয়ে দিচ্ছে হাই রাইজের মধ্যে, অন্যান্য জায়গায় মানুষকে নাক্ষর দেওয়াচ্ছে যদি ভোট না দেয়, যে বুথে কম হচ্ছে সেই বুথে রাজ্য সরকারের প্রকল্প বন্ধ করে দিচ্ছে, ভ্যাকসিন নিতে দিচ্ছে না কোভিডের সময়, কলের জল ভেঙে নিয়ে চলে যাচ্ছে যাতে জল খেতে না পারে মানুষ, রেশন দেয় না। তো এইগুলো তো মানুষ তারপরে ন্যাচারালি ভাবতে শুরু করে যে কিভাবে, মানে যদি মানে মিড টার্মে ধরো একটা 21 থেকে 26, তার মধ্যে 24 তোমরা দেখেছো বা পঞ্চায়েত দেখেছো, মানুষ ভয় দেয় না যে যখন সামগ্রিকভাবে পুরো সরকারটাকে পাল্টাতে পারবে তখন তারা ভোটটা দেবে। এইবার কিন্তু সেই রকমই হবে, মানুষ পশ্চিমবঙ্গ যখন বদলায় তখন ঢেলে দেয়। সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলকে নিয়ে এসেছিল। আমি যদি এও ধরে নিই যে বিজেপির নিয়ে যদি কিছু মানুষের এখনো মনে একটু দ্বিধা থেকে থাকে, তাহলেও আমি বলবো যে একজোট হয়ে তৃণমূলকে সরান, আমাদের একটা সুযোগ তো দিন, তারপর তো দেখা যাবে। তো এইবার অন্তত মানুষের নিজের ভোটটা দিতে পারবে। ইলেকশন কমিশন ইলাবোরেট অ্যারেঞ্জমেন্টস করেছে, আর তোমরা দেখছো কেন্দ্রীয় বাহিনী ঘুরছে, টহল দিচ্ছে, গাড়ির ওপর ক্যামেরা। তো সেজন্য এবার আর কোনো সুযোগ নেই যে কেন্দ্রীয় বাহিনীকে অন্যদিকে চালিত করে দেবে। এবার কেন্দ্রীয় বাহিনী কিন্তু অ্যাকচুয়ালি এরিয়া পরিদর্শন করতে এসছে, সার্ভে করছে ওরা এখন, তারপরে ওরা জানে বুথ কোথায় কী করে যেতে হবে। এবং তোমরা এও জানো ইলেকশন কমিশনের তরফ থেকে কতগুলো স্ট্রিনজেন্ট মেজার নেওয়া হয়েছে, আমাদেরও জানানো হয়েছে যে কোথাও কোনো অসুবিধে হলে জানাবেন। আমাদের মানে ক্যান্ডিডেটদের জানানো হয়েছে, আমাদের ইলেকশন এজেন্টরা যারা অফিসে যাচ্ছে অল পার্টি মিটিংয়ে জানানো হয়েছে যে কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জানাবেন। এবং থানার ওপর খাড়া ঝুলছে ইলেকশন কমিশনের, দেখছো দফায় দফায় পাল্টে দিচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে। তো এইরকম মহলে যদি মানুষ ভোট দিতে পারে, আমার ধারণা যে এই সমস্ত সারদা কেলেঙ্কারি, যে কটা তুমি বললে, সমস্ত আমার থেকে বেশি মানুষ মনে রেখেছে, মানুষের মনে গাঁথা আছে। ওই যে গাড়ি গাড়ি টাকা গুনছে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, এগুলো কিন্তু 26,000 মানুষ, শিক্ষিত মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এগুলো কেউ ভুলেনি। নির্ভয়া, অভয়া যে আরজি করের ঘটনা, ওটা তো একটা প্রতীক। অসংখ্য এরকম ঘটনা মেয়েদের সঙ্গে দৈনন্দিন ঘটছে কোথায়, মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ বলেনি। সেজন্য এবার ভোট দিতে পারবে, তোমরা দেখবে সরকার পাল্টাবে। আচ্ছা, এখানে তৃণমূলের যেটা অভিযোগ, মেনলি তৃণমূল, এটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এই অভিযোগটা করছেন যে বিজেপি সেন্ট্রালে যেহেতু রয়েছে, সেই কারণে বিজেপি ইলেকশন কমিশনকে চালনা করছে, ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে খোলাখুলি আপনারা আসুন না, এরকম ব্যাকডোর দিয়ে কেন খেলছেন? তো ইলেকশন কমিশনকে কি বিজেপি এরকম ভাবে কাজ করাচ্ছে বলে আপনার মনে হয়? মানে আপনি যেহেতু বিজেপি প্রার্থী, আমি ওই কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখছি। দেখো, মমতা ব্যানার্জি এই প্রথম নয়, মমতা ব্যানার্জি সব কিছুর সঙ্গে বিরোধিতা। উনি 3 জন রাজ্যপালকে পছন্দ করেন না, উনি এর আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন তাকেও পছন্দ করতেন না, চিফ ইলেকশন অফিসটাকেই উনি বিজেপির অফিস বানিয়ে দিচ্ছেন। খোদ লোকভবন, রাজভবন যেটা, সেটাও বললেন যে ওখানে নাকি পদ্মপাল বসে, ওখানে নাকি বিজেপির কার্যালয় চলছে, বিজেপি নাকি ওখানে টাকা পয়সা। এগুলো কি আদৌ বিশ্বাসযোগ্য বলে তোমার মনে হয়? তোমার আমার নয়, নাইবা মনে হতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে যে একদম কম্পালসারি লায়ার, স্বভাবসিদ্ধ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। হয়তো আমার এভাবে বলা উচিত নয়, কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উনি সব সময় বানিয়ে বানিয়ে নিজের মন থেকে যা খুশি তাই বলেন।
তো আমি আমি জানি না, আগেন এটা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কিন্তু এই যে অবান্তর কথাবার্তা বলা, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর মানবে না, আর শুনবে না। এই জন্য এটার উত্তরই দেওয়ার প্রয়োজন নেই। ইলেকশন কমিশন একটা সেন্ট্রাল এজেন্সি, এটা সেন্ট্রাল এজেন্সি মানে ইট ইজ আ বডি যেটা ইলেকশন অটোনমাস বডি, যারা ইলেকশন কন্ডাক্ট করে তারা সেটাই করতে এসছে, এবং সেটা করবার জন্য শুধু একটা রাজ্যে নয়, সব জায়গায় যারা ইনকামবেন্ট যারা আছেন, চিফ সেক্রেটারি, কমিশনার পুলিশ, এর আগেও পাল্টানো হচ্ছে, এর পরের বারও হবে। যখন এরকম হয় তখন এটাই নিয়ম, এটাই হয়। এবার যদি ওরা বলে যে না অন্য রাজ্যে কেন হয়নি, আগে নিজের রাজ্যটা দেখা হোক, নিজের রাজ্যে ল অ্যান্ড অর্ডার কী কাণ্ড করে রেখেছে ওরা। একটা সিম্পল এসআইআর এর প্রসিজার তারা নর্মালি করতে দেওয়া হয়নি, সেইটার জন্য সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, সেইটার জন্য অন্য রাজ্য থেকে ট্রিবিউনাল বসেছে, অন্য রাজ্য থেকে যা যাচ্ছে। তো এটা কি খুব নর্মাল মনে হচ্ছে কাউর? আমার তো মনে হয় এই অবান্তর কথা, মুখ্যমন্ত্রীর কথা কেউ মানবে না, কেউ শুনবে না। এটার উত্তর দেওয়ার প্রয়োজন। আচ্ছা, আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে গিয়ে মানে এই কেন্দ্রীয় বাহিনী, এটা মানে অভূতপূর্ব যে আমাদের রাজ্যে ভোটে 2.5 লাখ সেন্ট্রাল ফোর্স, কাশ্মীরের থেকে বেশি এত মানে সেন্ট্রাল ফোর্স আসছে, প্যারামিলিটারি ফোর্স আসছে ধাপে ধাপে, এবং আমরা দেখতে পাচ্ছি রুট মার্চ শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিক, রুট মার্চ হলে মানুষের মনে একটা ভরসা যোগে যে হ্যাঁ সেনাবাহিনী আছে, অসুবিধা হবে না। কিন্তু আমরা এটাও দেখছি যে এই রাজ্যের যারা আইপিএস, যারা অফিসাররা রয়েছেন, স্থানীয় থানার যারা পুলিশ কর্মীরা রয়েছেন, তারাই তো নিয়ে এলাকাগুলো রুটমার্চ করাচ্ছেন, তারাই ঘোরাচ্ছেন। তো আমরা আমাদের রাজ্যে ভোটের সময় দেখেছি যে ওই প্যারামিলিটারি ফোর্স যেই জায়গায় রয়ে গেছে, কিন্তু তারপরে সেই অর্থে তাদের যা ভূমিকা, যেরকম ভাবে তাদের কাজ করতে হতো, সেই কাজ তারা করতে পারেনি। আমি এই কারণে এটা বলছি যে বিজেপি বা সিপিএম বা তৃণমূল প্রার্থীরা যা খুশি বলুন, বা দলের কর্মীরা যা খুশি বলুন, সাধারণ মানুষ তারা ভোট দিতে যাওয়ার আগে তারা ভোট দিতে যেতে পারেননি, আটকে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এবারে সেন্ট্রাল ফোর্স একদম মানে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে? আমি এক্ষুনি এটাই তোমায় উত্তর দিলাম। আমি বললাম তো যে এরা অলরেডি কিন্তু এরিয়া সার্ভে করতে এসেছে, যার জন্য ওরা এবার আর পুলিশের ওপর ডিপেন্ডেন্ট নয়। আমার হয়তো মনে হচ্ছে যে পুলিশ নিয়ে ঘুরছে, সেটাই ঘোরা স্বাভাবিক, কিন্তু আগে কি হতো যে ভোটের আগের দিন আসতো বা ভোটের 1-2 দিন আগে আসতো, এসে তারা কমপ্লিটলি পুলিশের ওপর ডিপেন্ডেন্ট, পুলিশ যেখানে রাস্তা দেখাবে সেখানে যেতে হবে। কিন্তু এই যে ওপরে তুমি দেখবে গাড়ির ওপর ক্যামেরা লাগানো, ক্যামেরা পুরো সার্ভে করছে, দেখছে, সেজন্য এরপরে ওরা জানবে কোথায় যেতে হবে এবং কিভাবে কোন বুথে গিয়ে দাঁড়াতে হবে, সেটা ভালো করেই জানবে। এরপরে আর পুলিশের ওপর ডিপেন্ড করতে হবে না বলে এটাই আমাদের কাছে ইনফরমেশন আছে। এবার আমার মনে হয় এবার অনেক বেটার হবে। আর এটা লজ্জার, পশ্চিমবঙ্গের জন্য লজ্জার যে কাশ্মীরের থেকে বেশি এখানে সেন্ট্রাল ফোর্স লাগছে। আমাকে একটা কথা বলুন, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছেন, তারা বুঝতে পারেন। খুব সত্যি কথা, পশ্চিমবঙ্গের মানুষ এটাও দেখছেন যে আমাদের রাজ্যে বাঙালিরা বিশেষ করে, মানে যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করে, বাঙালি অবাঙালি সবাই মিলিয়ে, আমাদের রাজ্যে সেভাবে তো রামের পুজো এর আগে এইরকম ভাবে হয়নি। হয়তো হয়েছে শিলার পুজো করা হয়েছে, যেরকম আমরা দেখে এসেছি বা শুনতে পাই কোনো কোনো জায়গায় শিলার পুজো করা হয়েছে রামের পুজোতে। কিন্তু যে আকারে এখন রামের পুজো করা হচ্ছে বা রামনবমী সেলিব্রেট করা হচ্ছে, এটা কি বাঙালির মানুষ, মানে বাংলার মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন? আপনার কি মনে হয়? না, আমার তো মনে হয় ভালোভাবে না নেবার কিছু নেই। তার কারণ আজকে রাম মা দুর্গাকে পুজো করেছিল বলে সেই জন্য আমরা অকালবোধন পাই, এবং অকালবোধন আজকে নতুন নয়। রামরাজাতলা নতুন হঠাৎ করে বিজেপি আবিষ্কার করেনি, রামরাজাতলা হাওড়ায় আছে, এবং রামের পুজো বহুদিন ধরে পুজো করে। রাম ঠাকুর বলি আমরা, রামকৃষ্ণ পরমহংসদেব, রাম মন্দির বহু দিনের, এবং এটা কিন্তু নতুন নয়। এটা হ্যাঁ, আমি বলতে পারো যে তুমি সেটা শুধু বেচারা রামের দোষ দিচ্ছ কেন, গণেশ পুজো বেড়ে গেছে, কি বলে ওই ধনতেরাস প্রচুর বেড়ে গেছে। তো এগুলো যে একা বিজেপি স্বীকৃতি নেবে তা কেন হবে? মানে আমি খুশি খুশি মনে স্বীকৃতি নিতে পারি যে বিজেপির জন্য হচ্ছে এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে সব জায়গায় রাম ভারতবর্ষের অন্দরে আছে। রাম হচ্ছে আমাদের প্রাণ পুরুষ, রামকে ছাড়া আজকে বাসন্তী পুজো হবে, অথচ রামের জন্মদিনে রামনবমীর হবে না। রামনবমী তো এই সময়ের পরে, মানে নবমীর দিন পরে। সেই জন্য এটা খুবই ন্যাচারাল। হ্যাঁ, বলতে পারো সংখ্যায় অনেক বেশি, তবে এটা এই বছর বলে নয়, এটা হচ্ছে ক্রমশ বাড়ছে,
হনুমানের মহাবীর জয়ন্তী, যেটা হনুমানের জন্মদিন, সেটাও খুব বড় করে সেলিব্রেট হয়। এখানে অনেক বাঙালিরাও যোগ দেয়। আমি তো কালকে অনেকগুলো, যদিও পলিটিক্যালি আমার করবার কথা না, মানে এটা পলিটিক্যাল ক্যাম্পেন আমার ছিল না, কিন্তু আমি প্রত্যেক বছর যাই। এবং আগে তো অস্ত্রও ধরতাম, এই লাস্ট কিছু বছর অস্ত্র ধরিনি আর। কিন্তু সে মাথায় পট্টি বেঁধে আমার খুব ভালো লাগে। আর আমি মা দুর্গার উপাসনা করি। আমাদের বাড়িতে 200 বছরের পুরনো মা দুর্গা পুজো হয়, দুর্গা পুজো হয়, যে কারণে মা দুর্গা, রাম মা দুর্গা, এটা সবটাই এক। এখানে বাঙালি অবাঙালি করে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। যেটা ফলস ন্যারেটিভ একটু তৃণমূল চালাচ্ছে, এটাও আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট ভালো করে জানে যে আমরা বাঙালি পার্টি, সেটা আমাদের প্রমাণ দিতে হবে না। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতীয় জনসংঘ স্থাপন করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে। তার থেকে বড় বাঙালি পার্টির প্রমাণ আমরা কি দিতে পারি? আমাদের প্রমাণ দেবার দরকার নেই। আমি বাঙালি, আমার মানে আমরা হাওড়ার অরিজিনালি, আমাদের 7 পুরুষ ধরে ওখানেই আমাদের এখনও বাড়ি। আমি বালিগঞ্জের মেয়ে, আমি বর্ন ব্রট আপ হিয়ার। এখানে আমার টিবলিকোটে আমার জন্ম, তারপরে ওখান থেকে আমরা বালিগঞ্জ পার্কে আমরা শিফট করলাম। তো সেই জন্য বাঙালিয়ানার কম্পিটিশনে আমি ওদের সঙ্গে নামতে চাই না। অনেক বাঙালি তৃণমূলের আমি যা দেখছি, স্বয়ং মুখ্যমন্ত্রী অর্ধেক বাংলা শব্দ নয় নিজে অ্যাড করছেন, না তো অর্ধেক বাংলা শব্দ ঠিক করে উচ্চারণ পর্যন্ত করতে পারে না। সেজন্য এইগুলো এবার একটু বন্ধ করা দরকার। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট ভালো করে জানে যে বিজেপিকে আনলে সারা ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে, পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে থাকবে? আচ্ছা দেখুন, এই যে এই কথাগুলো মানে বিজেপির তরফ থেকে তো বলা হচ্ছে যে এখানে এবং আমরা দেখতেও পাচ্ছি যে বৃহৎ শিল্প নেই, বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, সত্যি কর্মসংস্থানের অভাব। এবং আমরা এই বালিগঞ্জ আপনার কেন্দ্রেই বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, মানুষের রিয়াকশন নিয়েছি। বেশিরভাগ মানুষ কিন্তু এটাই বলছেন যে কর্মসংস্থান নেই এবং মানুষ বেরিয়ে যাচ্ছেন, ও ছেলেমেয়েরা কাজ পেয়ে অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মানে আজ তাক বাংলার এই সমীক্ষায় আমাদের যেটা প্রশ্নটা মাথায় এলো, কোথাও কি মনে হচ্ছে যে এবারে মানে দেখুন, একটা পোর্শন থাকবে যারা তৃণমূলকে সাপোর্ট করবে, একটা পোর্শন থাকবে যারা বিজেপিকে সাপোর্ট করবে, কিন্তু সাইলেন্ট ভোটাররা তারা মানে একটা খুব মানে ক্রুশাল ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবারের ভোটে, আপনার মনে হয়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন, উনি অনেক লম্বা বক্তব্যের মধ্যে 5টা পয়েন্ট উনি বারবার রিপিট করেছেন, এবং সেটাই আমি আরেকবার তুলে ধরতে চাই। তুমি যে চাকরির সংস্থান নিয়োগের কথা বলছো, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে 4 মে আমাদের রেজাল্ট বেরোবে, যত তাড়াতাড়ি সম্ভব সরকার বসে যাবে। নেক্সট মাস থেকে সমস্ত সরকারি কর্মচারীরা 7th পে কমিশনে মাইনে পাবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই মানে যাদের ডিএ পাচ্ছে না, ডিএর জন্য ঘেউ নাকি ওরা করেছে, তাদের বিরুদ্ধে তাদেরই মুখ্যমন্ত্রী চলে গেলেন সুপ্রিম কোর্টে। তারা এক্ষুনি যেদিন আমাদের সরকার বসবে তার পরের মাস থেকে 7th পে কমিশন পেয়ে যাবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের অনেক ভেকেন্ট চাকরি আছে, মানে খালি পদ আছে, সেগুলো রিক্রুটমেন্ট হয়নি। তো আমরা তো ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করব। এবং যেরকম কেন্দ্রীয় সরকারের যে পলিসি, আমি ন্যালকো ডিরেক্টর ছিলাম, আমি জানি কীরকমভাবে রিক্রুটমেন্ট হয়। একেবারে ট্রান্সপারেন্ট ওএমআর শিট দিয়ে বোর্ডে টাঙিয়ে যেরকম করে হওয়া উচিত সেরকমভাবে হবে। এছাড়া যেগুলো বন্ধ করে দিয়েছে এই সরকারে, সেই পার্টি এসে, সেগুলো নতুন করে খোলা হবে। প্লাস যারা 26,000 চাকরি প্রার্থী যারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তাদের জন্য আমরা ইমিডিয়েটলি 5 বছরের এক্সটেনশন দিয়ে দিচ্ছি। তো এই যেগুলো এই প্যানেল অমুক তমুক, এসএসসি করাপশন আর বাকিগুলো আমি আর এক্ষুনি বলছি না, ড্রিল শেষ হয়ে যাবে, সেগুলোর জন্য যাদের এতগুলো বছর নষ্ট যাচ্ছে, 5 বছর আমরা ইমিডিয়েট এক্সটেনশন দিয়ে দিচ্ছি। বাকি রইল ইন্ডাস্ট্রির কথা, যে কোনো বড় ইন্ডাস্ট্রি আসেনি বালিগঞ্জের জন্য, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ বালিগঞ্জের একটা বৃহৎ অংশ হচ্ছে বড় পুরনো অভিজাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এখন আর এখানে ইন্ডাস্ট্রি চালাতে পারছে না। তারা চোখের জল ফেলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে, ফ্যামিলিকেও জানাতে পারছে না যে ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি তাদের নিজেদের বন্ধ হয়ে গেছে, এবং অনেক ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে, রাজ্যের বাইরে চলে গেছে। তো সেখানে তো আমরা আমাদের ক্লিয়ার বার্তা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে পদ্মফুল ফোটালে, পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর আসন, মা লক্ষ্মী আসবেন, এবং মা লক্ষ্মী আসবেন কারণ আমরা ইন্ডাস্ট্রি ডেকে আনবো বলে।
আহ, এটা আরেকটা হচ্ছে যে এই যে বাকি যারা 1500 টাকার জন্য ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তাদের জন্য আমি বললাম যে ইন্ডাস্ট্রি আসবে, সরকারি চাকরি পাবে, ইমিডিয়েটলি পাবে। মেয়েদের সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য আমাদের অনেক প্রকল্প আছে। 1500 টাকার বিরুদ্ধে আমরা অটোমেটিক্যালি ভাতাটা নিয়ে একটু স্পেসিফিক ভাবে আসবো, তার আগে এই যে চাকরির বা ইন্ডাস্ট্রির কথাটা বললেন না, দেখুন আপনিও হয়তো স্বীকার করবেন এবং পুরো মিডিয়া একেবারে মুখিয়ে ছিল, বাংলার জনতাও মুখিয়ে ছিলেন যে প্রধানমন্ত্রী যখন সিঙ্গুরের সভাটা করলেন, সেই সিঙ্গুরের সভা থেকে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার অন্তত একটা বার্তা, কিছু একটা বার্তা, যে আমরা টাটার সঙ্গে কথা বলবো বা টাটাকে ফিরিয়ে আনার অনুরোধ করব, এই রকম একটা বার্তা তিনি দেবেন। আমরা সবাই সেই লক্ষ্যেই কিন্তু, এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও অন্তত সেই রকম একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম বক্তব্যের আগে, কিন্তু মোদিজি সেই রকম কোনো বার্তা দিলেন না। আপনার কি মনে হয় যে এইটার মানে মানে মানুষ যারা এই ইন্ডাস্ট্রির জন্য ভাবছেন, কর্মসংস্থানের জন্য ভাবছেন রাজ্যে, বা যাদের জন্য আপনারা এই কথাগুলো বলছেন, তারা একটু আপসেট হলো এই কথায়? না, আমার মনে হয় না। তার কারণ একটা বাংলায় গান আছে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। মোদিজি যে সিঙ্গুরে পদার্পণ করলেন, উনি যে ওখানে সভা করলেন, এইটাই একটা বড় ইঙ্গিত। এবং মোদিজির সঙ্গেই যে রতন টাটা চলে গেছিলেন, মানে ওনার তখন গুজরাটে চলে গেছিলেন, এইগুলো একটু ইশারায় বুঝে নিতে হয়। সেই সময় উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং রতন টাটা খুব কাছের মানুষ ছিলেন মোদিজি, মানে প্রাইম মিনিস্টার হওয়ার পরও। যেন কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে সব বলা যায় না। ইন্ডাস্ট্রি তো আসবে, একা শুধু সিঙ্গুরে নয়, বহু আমরা ম্যানিফেস্টো অ্যানাউন্স হবে, তখন তোমরা দেখবে অনেক আমাদের প্ল্যানিং আছে। ল্যান্ড ব্যাংক তৈরি করা, যেখানে রাঢ় বাংলা, সেখানে ল্যান্ড তৈরি করা, এবং ইন্ডাস্ট্রি যাতে আসে সেটার জন্য একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। মূলত হচ্ছে ল অ্যান্ড অর্ডার আমরা ঠিক করবো, পুলিশকে আমরা শিরদাঁড়া ফেরত দিয়ে দেবো। যে শিরদাঁড়া মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থাকার সময় ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, সেই শিরদাঁড়া সসম্মানে পুলিশকে আমরা ফেরত দিয়ে দেবো। পুলিশ নিজের মতন কাজ করবে, এবং পুলিশ মানে এই ল অ্যান্ড অর্ডারটা, পুলিশকে যদি অপরচুনিটি দেওয়া হয়, পুলিশ কিন্তু করতে পারে। মানে আপনি বলছেন বিজেপির দলদাস হবে না পুলিশ? না না না, একেবারে কোনো কোনো পলিটিক্স, কোনো পার্টির ইনফ্লুয়েন্স থাকবে না, একেবারে এটা হবে না। কারণ আমাদের অন্য রাজ্যেও তো তাই, যেখানে আমরা চালাচ্ছি সেখানে কোথাও সেটা নেই। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে তো বা যেরকম প্ল্যানিং হবে সেটা একটা হবে, কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যেটা হয় সেটা তো সেটা হবে না, সেটা অন্য কোনো রাজ্যে হয় না। তোমাকে আমি আরেকটা যেটা তখন বলছিলাম, যে এই যে ল অ্যান্ড অর্ডার, মহিলাদের তুমি ভাতার কথা তুমি যদি পরে জিজ্ঞেস করো আমি সেটা বলবো, কিন্তু মহিলাদের সার্বিক সম্মান, যেটা শুভেন্দুদা অ্যানাউন্স করেছে এবং আমাদের ম্যানিফেস্টোতেও অ্যানাউন্স হবে, 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। এটা ছাড়া মহিলাদের যে সার্বিক সম্মান, যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যেগুলো রাজ্য ঢুকতে দেয় না, অ্যালাউই করে না, সেইগুলো তো সমস্ত কটা ঢুকবে। সেই প্রকল্প নিয়ে তোমার আরও আরেকটা শো হয়ে যাবে, এত প্রকল্প মোদিজি ভেবে রেখেছে। সেগুলো সরকার পাল্টালে, বিজেপিকে যেদিন আসতে দেবে, যেদিন আমাদের অপরচুনিটি দেবে পশ্চিমবঙ্গের সেবা করবার, সেই দিন সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চলে আসবে। আমি এই প্রকল্প নিয়েই, মানে আপনার কথা প্রসঙ্গেই একটা আসি। আমি কয়েকদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, আপনাদেরই মানে বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, শঙ্করদা নিজের কেন্দ্রেই একটি রেশন দোকানে ঢুকে গিয়েছিলেন, এবং সেখানে তিনি দেখাচ্ছিলেন যে নরেন্দ্র মোদীর দেওয়া বিভিন্ন এই যে অন্নপূর্ণা যোজনা বা প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় কি কি দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকার কিভাবে সেটাকে নিজের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে, সেই ভিডিও। এবারে প্রশ্ন হচ্ছে, মানুষ যখন সেই মানে জিনিসগুলো হাতে পাচ্ছেন, চাল, গম, তেল, নুন, সাধারণ মানুষ যারা হাতে পাচ্ছেন, তারা তো এটা দেখতে যাচ্ছেন না যে এটা প্রধানমন্ত্রী দিচ্ছেন বা কেন্দ্রের সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই সরকার দিচ্ছে, তারা এটা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের হাতে এটা তুলে দিচ্ছে। কোথাও কি বিজেপির এই মানে ন্যারেটিভ যেটা তৃণমূলের তরফ থেকে তৈরি করা হয়, সেই ন্যারেটিভটাকে ব্রেক করার অভাব, মানে আপনাদের নেতৃত্ব সেটা পেরে উঠছে না? না না না, কেউ পেরে ওঠার ব্যাপার নেই এখানে। এটা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, যে রান্না করে তার ক্রেডিট হয় না, যে পরিবেশন করে তারই ক্রেডিট হয়ে যায়। তো সেই জন্য এটা হয়, এবং এটা আমাদেরই, আমরা যখন যাচ্ছি মানুষের কাছে আমরা বলছি, ওরা গলাবাজি করছে, গলা আমাদেরও আছে, আমরাও জোর গলায় কথা বলছি। আচ্ছা, এবারে আমি একটু ভাতার প্রসঙ্গে আসি। আপনি খুব সুন্দরভাবে ভাতার কথাটা উল্লেখ করলেন। দেখুন, এটা তো খুব সত্যি কথা। 2021-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডার, এটা একটা মাস্টার স্ট্রোক ছিল,
লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের একটা জায়গা তৈরি হয়েছিল ঠিকই। এবারে আবার যুবসাথী তিনি ঘোষণা করে দিলেন এবং বাজেটে সেটা ছিল 15th অগাস্টে। তিনি তড়িঘড়ি সেটা নবান্নে সাংবাদিক বৈঠক করে সেটা তিনি এপ্রিল থেকেই স্টার্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন। হ্যাঁ, এক্ষুনি অ্যানাউন্স করতে হবে। এবারে বিষয়টা হচ্ছে এই যে ভাতা, মানে হার্ড ক্যাশ মানুষের হাতে চলে আসছে, যে মানুষটার মানে ধরুন 1000 টাকায় সংসার চলে যায়, এইরকম একটা পরিস্থিতি একেবারে প্রত্যন্ত এলাকায়, সেই মানুষটা যদি এই ভাতা থেকে সারা মাসে অন্তত 3000 4000 সব ভাতা মিলিয়ে 5000 6000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, তাহলে তো সে অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেই ভোটটা দেবে। সেটা যদি হতো না, তাহলে আমাদের এতদিনে এত ভোট হতো না। আমাদের তো ভোট হচ্ছে, বাড়ছে। শুধু যদি মানুষ সেই ভেবেই ভোট দিত, তাহলে আমাদের পঞ্চায়েত ইলেকশনে এত ভালো রেজাল্ট, আমাদের মাঝখানে 24-এও খুব খারাপ কিন্তু হয়নি, এবং 21-এও আমাদের 3 থেকে 77 হয়েছিল। মানে 24-এ মানে ভোট পার্সেন্টেজের হিসেবে আপনি পার্সেন্টেজ সিট কমে গেছে, বাট পার্সেন্টেজ ছিল। তো এখানে আমি দুটো কথা তোমার বলবো। এই যে তুমি বললে একটা কথা ইউজ করলে, মাস্টার স্ট্রোক। তো এটা কি কথা আছে যে লোহারের ঠুকঠাক সোনারের এক ঘাট, বাকি আর আমি এখন বলছি না, ম্যানিফেস্টোটা অ্যানাউন্স হোক। দ্বিতীয় যেটা আছে যে দাবা যদি খেলতে বসে মানুষ, অনেক আছে পড়ে ফড়ে নিয়ে এইদিক ওদিক এগোনো যায়, এ করা যায় সে করা যায়, কিন্তু চেকমেট একবারই হয়। আর কিন্তু আনফর্চুনেটলি মানুষের জীবন জীবিকাটা তো আর দাবা খেলা নয়। ওরা যতই বলে খেলা হোক। পশ্চিমবঙ্গ এবার যদি বিজেপিকে ভোট দিয়ে নিয়ে আসে, যেটা আমাদের দৃঢ় বিশ্বাস যে করবে, তাহলে সারা ভারতবর্ষ এগোচ্ছে। সারা ভারতবর্ষের মানে ভেতরে যে কটা রাজ্য, প্রায় 22টা কি 23টা রাজ্য আমরা চালাচ্ছি, তারা একই স্তরে এগিয়ে যাচ্ছে। কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে? শুধুই কি ভাতার জন্য? শুধুই কি ওই 1500 টাকা 3000 টাকা এইগুলোর জন্য? নাকি সার্বিক উন্নয়ন মানুষ এবার বেছে নেবে? এটা তো মানুষকে ঠিক করতে হবে। আমরা গিয়ে মানুষের কাছে যাব, আমরা যাচ্ছিও, গিয়ে কথা বলছি। বালিগঞ্জের ক্ষেত্রে একটা যেটা আমার বারবার বলতে হবে, যে বালিগঞ্জে ভাতাটা হয়তো অতটা ফ্যাক্টর নয়, কারণ কিন্তু অনেক বস্তি আছে সেখানে ফ্যাক্টর, কিন্তু বালিগঞ্জে যেটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে, আমি জানি না তুমি জানো কি না, বিড়লা মন্দিরের মতন পশ জায়গার সামনে এত জল জমে 2.5 পশলা বৃষ্টি হলে, যে এসইউভির চাকা ডুবে যায়। দেয়ারফর বিজেপি আরবান রিজুভেনাইজেশন নিয়ে আসছে, এবং আরবান রিজুভেনাইজেশন যদি আমরা নিয়োগ করি, আমরা যখন শুরু করব কাজ, বালিগঞ্জের যেরাম হওয়া উচিত, যে বালিগঞ্জ পশ এলাকা বলে মানুষ জানে, সেই রকমই বালিগঞ্জের কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো। আমি সেদিন গড়িয়াহাটে গেছিলাম। আমার ছেলের বয়স 26, আমি অন্তত 28 বছর ধরে গড়িয়াহাটে বাজার করি। তখন আমরা সাউদার্ন পার্কে থাকতাম। তো আমার এলাকা শুরু হচ্ছে গোলপার্ক থেকে এদিকে, আর ওদিকে হচ্ছে নোনাপুকুর ট্রাম ডিপো, লিন্সি স্ট্রিট, ওই জায়গাটা। তো গড়িয়াহাটে সেই আমি 26 বছর ধরে 28 বছর ধরে তাই দেখে যাচ্ছি, যে মানুষ যারা নিচে বসে, মানে ঝুড়ি টুড়ি নিয়ে নিচে মাটিতে পেতে বসে, তারা বলছে দেখুন দিদি আবার জল বেড়েছে। মানে আন্ডারগ্রাউন্ড সুয়েজ জল মাঝখান দিয়ে বেরিয়ে আসে গড়িয়াহাটের। এটা এখনও চেঞ্জ হয়নি। মানে সিপিএমকে দিয়েও সিপিএম চেঞ্জ করতে করেনি, ইচ্ছে ছিল না। আর এখন তৃণমূলের 15 বছর 20 বছর তারা আস্থা রেখেছিল তৃণমূলের উপর। লেজেন্ডারি সুব্রত মুখার্জি পর্যন্ত, উনি ওপরে চলে গেছেন, ওনারকে আমি পার্সোনাল কিছু বলতে চাই না, কিন্তু মানে উনি থাকা সত্ত্বেও এখানে চেঞ্জ হয়নি। তাহলে এইটা তো বালিগঞ্জের মানুষের ভাবা দরকার। আমি মানলাম যে উনি মেয়রও ছিলেন, তা সত্ত্বেও হয়নি। সাধারণ এমনিতে সুইমিং পুল হয়ে গেল, কিন্তু বালিগঞ্জে সেই জল দাঁড়ানো, বালিগঞ্জের মশা এবং বালিগঞ্জের আন্ডার ওয়াটার সুয়েজ থেকে গড়িয়াহাটে জল উপচে পড়া এখনও একই রয়ে গেল। সেন্ট লরেন্সের পেছনে একটা ধোবিঘাট আছে, কলকাতা ধোবিঘাট বলে ওটাকে। যেহেতু ওরা ডাইরেক্টলি ভোটার নয়, কারণ ওরা দেশে চলে যায় ভোট দেয়, দেশে মানে ওদের নিজেদের রাজ্যে ফেরত যায় ভোট দিতে, ওরা অসংখ্যবার বলেছে যে আমাদের একটু রানিং ওয়াটার করে দেয়। কলকাতার সমস্ত মানে সাউথ ক্যালকাটার সব জামা কাপড় ওখানেই কাচা হয়, মানে লন্ড্রিওয়ালাকে দিলেও ওখানেই কাচা হয়, সেখানে না রানিং ওয়াটার আছে। এবং তুমি যদি দেখো তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে ওরা কীভাবে থাকে। ওইখানেই টিনের চাল এবং ওইটুকু ঘর, তার মধ্যে ইস্ত্রি করছে, তার মধ্যেই আগুন জ্বলছে, সেখানেই বাচ্চারা খেলা করছে, অথচ যথেষ্ট জায়গা আছে, কিন্তু ওখানে ইমপ্রুভ করেনি, ইচ্ছে ছিল না।
পেয়ারা বাগান বস্তি তুমি যদি ঢোকো, পেয়ারা বাগান বস্তি আমি 15 বছর আগে যখন ঢুকেছিলাম, 2011 যখন দাঁড়িয়েছিলাম, তখন আমি অবাক হয়ে গেছি দেখে, সেই এখনো 1-2 বাথরুম, অত বড় বস্তিতে একটা বাথরুম পুরুষদের, একটা বাথরুম মহিলাদের, এবং সেই টাইম কলে জল আসে। কেন? এইটুকু কি আমাদের একটা সরকার করে দিতে পারেনি এত বছরে? তুমি ওইদিকে চলে যাও, মল্লিক বাজার, যেখানে অধিকাংশ মাইনরিটি, এটা মানে প্রায় 7টা ওয়ার্ডের মধ্যে প্রায় 4.5খানা ওয়ার্ড মানে মুসলিম পপুলেশন খুব বেশি। তো তাদের ক্ষেত্রেও তারা একসময় আশা করে বসেছিল সিপিএম তাদের উদ্ধার করবে। সাচ্চার কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে সিপিএম যথেষ্ট করেনি তাদের জন্য, এবং বেসিক তাদের জন্য মেইন স্ট্রিমে আনা বা তাদের এডুকেশনের ব্যবস্থা করে। তাদেরও তো একটা, তারাও তো মানুষ, তারা তো ইচ্ছে করে মানে নর্মাল জীবনযাপন করতে, কেউ শখ করে বোম মারে বলে আমার মনে হয় না। এবং তারপরেও তৃণমূলকে ওরা একেবারে বিশাল আশা করে দিয়েছিল। তৃণমূল ওদেরই ভাষায়, আমরা যখন তোমাদের সঙ্গে টেলিভিশনে বসি, ওদেরই অনেক রিপ্রেজেন্টেটিভ আসে, বলে যে আমাদের ছেঁড়াচুটি করে রেখে দিয়েছে, আমাদের তেজপাতা বানিয়ে রেখেছে, আমরা দুধেল গাই, এই কথাটা তো মুখ্যমন্ত্রী স্বয়ং বলে। তো এবার তাদেরও চুজ করতে হবে যে তারা কি সামগ্রিক উন্নয়নের সঙ্গে বিজেপির সঙ্গে হাত ধরবে, নাকি তারা এই তেজপাতা ছেঁড়াচটিয়া দুধেল গাই হয়ে থাকবে। এই মুসলিম সম্প্রদায়, বাংলার মুসলিম সম্প্রদায় বিজেপিকে বিশ্বাস করতে পারছে না কেন? কি কারণে তারা বিশ্বাস করছে না? একটা তো ন্যারেটিভ চলে যে আমরা এলেই নাকি তাদের ক্ষতি করে ফেলবো। তা আমি এখানে একটাই বলবো যে আমি কোনো কাউন্টার ন্যারেটিভ দেবো না। আমি বলবো যে তাদেরও নিশ্চয়ই বিভিন্ন আত্মীয় স্বজন অন্যান্য বিজেপি চালিত রাজ্যে আছে, তারা কিরমভাবে আছে একটু তারা যেন নিজেরা ফোন করে নেয়। এখানে বিজেপি হাজার বললেও তারা যদি বিশ্বাস না করতে চায়, তারা তাদেরই আত্মীয় স্বজনকে ফোন করে একটু জেনে নিক কিরমভাবে তারা আছে, গুজরাটে কেমন করে আছে, যে গুজরাট নাকি রোজ রায়েট হয়, হ্যান ত্যান যেগুলো মুখ্যমন্ত্রী বলেন, এবং সমস্ত রাজ্যে তারা মানুষের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচে। তো সেই সম্মান যদি তারা এখানেও চায়, কেউ দুধেল গরু বলবে না, কেউ ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে না। আমরা সরকারে এলে তাদের, আমাদের সার্বিক উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ মোদিজির একটা অন্যতম মন্ত্র, এবং সেইটা নিয়েই আমরা যাব তাদের কাছে, আমরা গিয়ে তাদের সঙ্গে এগুলো বলবো। তারা যদি আমাদের ভোট দিতে চায় খুব ভালো কথা। এবং তারা তো নিজেরাই, সিদ্দিকুল্লাহ তোমার মনে থাকবে যখন এখানে কলকাতায় জমায়েত হয়েছিল ওয়াকফ বিলের সময়, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তারই কয়েকজন সাঙ্গপাঙ্গরা বলেছিল যে মুখ্যমন্ত্রী ওদের ওপর ডিপেন্ডেন্ট, ওনারা কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর আর ডিপেন্ডেন্ট নয়। তো আমি সেইটা ওদের একটু মনে করিয়ে দেবো, আপনারা যদি চান এই মুখ্যমন্ত্রীর আসন টেনে সরিয়ে দিন, এই মুখ্যমন্ত্রীকে এবার, এই সরকারকে এবার বিসর্জন না দিলে আপনাদেরও, মুসলমানদেরও কোনো রেহাই নেই। এইভাবে ব্যবহার করে সারা জীবন শুধু আপনাদের কোনো সার্বিক উন্নয়ন হবে না, আপনাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হবে। এবার এই ডিসিশনটা নিতে হবে ওদেরও। আমি আমার একদম এই ডিসকাশন শেষ করব এই মুহূর্তে, মানে এই প্রশ্নটা না করে পাচ্ছি না। সেটা হচ্ছে গিয়ে 2011-এ শতরূপাদি যখন প্রার্থী ছিলেন, সেই সময় মানে 2011 সিনারিওটা তো আমাদের রাজ্যে একেবারে অন্যরকম ছিল। পরিবর্তনের হাওয়া ছিল তৃণমূল কংগ্রেসের ফেভারে, যদিও একটা সাইলেন্ট ভোটার, যেটা কিছুক্ষণ আগেই শতরূপাদির সঙ্গেও আলোচনা হলো, এই সাইলেন্ট ভোটাররা বড় ফ্যাক্টর হয়েছিলেন সেই সময় সরকার পরিবর্তনের ক্ষেত্রে। সেই সময়ে শতরূপাদিকে মানে নিজেকে খেটে অনেক কসরত করে প্রচার করতে হয়েছে, বাড়ি বাড়ি যেতে হয়েছে সে। কিন্তু এখন আড়ে বহরে আপনার দল অনেকটা বৃদ্ধি হয়েছে, শ্রীবৃদ্ধি ঘটেছে, এবং এখানে মানে আমি বলবো যে বিজেপির মানে এই রাজ্যে কোনো রকম, মানে শুধু বড় বাজারের পার্টি বলে শুধু একটা পরিচিতি ছিল, সেই বিজেপির গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় সেখানে সংগঠন হয়েছে, এবং সেখানে মানে সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব, দলাদলি এইরকমও হচ্ছেও। তো এইরকম কখন হয়? যখন একটা দলের বৃদ্ধি ঘটে। তা আমি এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই একদম, যে আপনারা ক্ষমতায় এলে, আমরা আজ তাক বাংলা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সমীক্ষা করছি, মাছ বাজার থেকে শুরু করে গড়িয়াহাটের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনারা আসলে সত্যি কি বাঙালির এই পছন্দের এই মাছ মাংস খাওয়া, মাছে ভাতে বাঙালি, এই সমস্ত বন্ধ করে দেবেন? এই ন্যারেটিভগুলো তো আপনাদের বিরুদ্ধে মানে হু করে প্রচার হচ্ছে, এবং মানে বাঙালি মানুষকে বোঝানোও হয়ে যাচ্ছে, বাঙালি তো বুঝতেও পারছে সেটা। বন্ধ করে দিলে আমি কি করে চিংড়ি মাছ খাবো, আমি কি করে আমার ফিশ ফ্রাই খাবো, শ্রমিকদের কি করে মাছ মাংস খাবে? বন্ধ কিছু হচ্ছে না। আমি সেদিনও আমি বোধহয় ল্যান্সডাউন মার্কেটে গেছিলাম, না ইয়েতে গেছিলাম, মতিলাল নেহেরু রোডের ওই বাজারটাতে গেছিলাম, চিকেন কাটছিল।
তো এবার যেহেতু আমি একটু অ্যানিমাল লাভার, আমার একটু রক্ত অসুবিধা হয় না, কারণ আমি ড্রেসিং ফেসিংগুলো করতে পারি, কিন্তু একটা আস্ত মুরগিকে কেটে দিচ্ছে, তো আমাকে লোকটা আমার দিকে তাকিয়ে আছে, আমি তো এরমভাবে আছি। তা আমি বললাম চিন্তা করো না, মাছ মাংস চিকেন কিচ্ছু বন্ধ হবে না, আমরা কি খাবো, আমরা তো বাঙালি, এবং আমরা মানে যেরকম ভাবে জীবনযাপন চলছে সেইটাই চলবে। তুমি জানো না, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে অত্যন্ত খাদ্যরসিক ছিলেন, এবং এবং আমি শুনেছি অটল বিহারী বাজপেয়ী হ্যাঁ। তিনি নাকি মাছ ভাত খেতে ভালোবাসতেন। ভীষণ ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন। ধর্মেন্দ্র প্রধান এখানে এলে বলে আগে 6 বালিগঞ্জ প্লেস বা অন্য কোথাও গিয়ে উনি বাঙালি মাছ মাংস খাবেন। তো এটা কি করে আমরা, এটা কোনো কথা হলো? এটার আমি মানে কাউন্টার করতেই আমার ইচ্ছে করে না, যে আমাদের এটা নর্মাল, এটা আমরা যেরকম আমরা পুজোর সময়, আমার বাড়িতে পুজো হয়, আমি ওই বাড়ির মধ্যে ঢোকে না ওই সময় ভেজিটেরিয়ান, কিন্তু তাই বলে আমার ভাইরা বা আমার অন্যান্য যারা বাড়ির লোকজন বাইরে গিয়ে রোল তো খায়, মানে এটা বলা উচিত নয়, আমার সম্ভ্রান্ত বাড়ির পরিবার, পুজোর সময় আমরা উচিত নয় খাওয়া, কিন্তু সবাই খায়, এবং এখানে রমরমিয়ে যেরাম চলছে সেরাম চলবে। পশ্চিমবঙ্গের যে ইউনিক কালচার একটা আছে, সেটা কেন পাল্টাবো? বরঞ্চ আমি বলবো তৃণমূল এসে আর্ধেক বাঙালি ভাষা, বাঙালি কথাবার্তা পাল্টে পুল্টে, কিছুটা ইসলামাইজেশন করে, কিছুটা কি সব শুভনন্দন টুভনন্দন কিসব বলে, ওগুলো তো বাঙালির অপমান। কেন পয়লা বৈশাখ, কেন সেইটা পশ্চিমবঙ্গ দিবস হবে? পয়লা বৈশাখ তো বাঙালির একটা আবেগের দিন, ওটা বাঙালি ক্যালেন্ডারের প্রথম দিন। যদি করতেই হয় পশ্চিমবঙ্গ দিবস, তাহলে 20th জুন 1905 যখন বাংলা ভাগ হয়েছিল সেইটা করা হোক। তারপরে যখন 1947-এ যেই দিন আমাদের র্যাডক্লিফ মিশন অনুযায়ী শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে রাখতে পেরেছিলেন, সেই দিনটাকে আমি এক্স্যাক্টলি ডেটটা ভুলে যাচ্ছি, সেই 23rd জুন, সেই দিনটা 20th জুন খুব সম্ভবত 23rd জুন হচ্ছে ওনার মৃত্যুদিন। 20th জুন আমরা ওই দিনটাকে করব। তো এই যে বাঙালিকে বাঙালিরই ঐতিহ্য ভুলিয়ে দেওয়ার একটা ফলস চেষ্টা, এবং তারপরে বলা মানে প্রায় রামকৃষ্ণ পরমহংসদেবকে ওরা তৃণমূল বানিয়ে দিচ্ছে স্লোগানে, তুমি শুনেছো এটা? তো একেবারে ওরাই বাঙালি, আর কেউ বাঙালি নয়, এই বাঙালি কিন্তু বুঝিয়ে দেবে ওদের, একেবারে কান ধরে নবান্ন থেকে সরাবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখানে এইবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছে। তোমাকে আমি বলছি, আমি ক্যাম্পেইনে ঘুরছি, তো এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার এখন প্যাম্পলেটগুলো কালকে থেকে এসছে, প্যাম্পলেট নিয়ে ঘুরবে, তো আমি র্যান্ডাম ঘুরছিলাম রাস্তায়, আমার এখানে স্লোগান দিচ্ছে, হ্যাঁ, এবার পাল্টা স্লোগান রাস্তার থেকে আসছে, আমার লোকজন তো বলছে, সাধারণ মানুষ বলছে, আমায় দেখে তারা জয় শ্রীরাম বলছে। তো আমি আবার ভাবছি যে তো বাঙালি, ও জয় শ্রীরাম বলছে, তার মানে বাঙালিকে নষ্ট করা যায়নি, তার মানে বাঙালিকে পাল্টানো যায়নি, যেটা ওরা ভেবেছিল করেছে। এবং আমি আবারও বলছি, সত্যি সত্যি পশ্চিমবঙ্গ জিতবে, পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি ডিসাইড করবে শ্যামাপ্রসাদের পার্টিকে ফেরত আনতে, মানে নতুন করে সরকার এখানে করবে। আচ্ছা, নতুন করে সরকার যখন কথা বললেনই, আমি এই প্রশ্নটা না করে পারলাম না, সেটা হচ্ছে কি, এখন তো অনেকগুলো মুখ রয়েছে রাজ্য বিজেপিতে, দিলীপ ঘোষ রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, মানে যদি সরকার হয় আপনাদের, তাহলে আপনাদের মুখ্যমন্ত্রী প্রার্থী, মানে মুখ্যমন্ত্রীর পদ বাঁচতে তো খুব অসুবিধা হবে। কে হতে পারে? নাও হতে পারে অসুবিধে, এদের মধ্যে কেউ নাও হতে পারে, হয়তো ঠিক করে রাখা আছে, বা এটা নিয়ে এখন আমরাও কেউ জানি না। সবসময় দেখবে সরকারে এলে তখন একটা সারপ্রাইজ ফেস হয়, ধামাকা আসতে চলেছে। সরকার গড়ে দিন, মুখ্যমন্ত্রী আপনাদের পছন্দের মুখ্যমন্ত্রী হবে, এমন কেউ নাও হতে পারে যাকে আপনারা এক্সপেক্ট করছেন বা এক্সপেক্ট করছেন না, সেরকম কেউ হতে পারে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে আজ তাক বাংলায় সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য। বঙ্গ বিজেপির তরফ থেকে কি কি হালচাল সেটা আমরা শতরূপাদির থেকে জানতে পারলাম, এবং অনেক ধামাকার অপেক্ষায় আমাদেরকে থাকতে বললেন শতরূপাদি। একই সঙ্গে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়েও বেশ কিছু তথ্য তিনি শেয়ার করলেন। এভাবেই আমরা বিশিষ্ট প্রার্থীদের তথ্য তালাশ করার চেষ্টা করব, তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী, সেই সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেবো। দেখতে থাকুন আজ তাক বাংলা।